এটা হলো প্লুটো। আর এটাই হয়তো আমাদের জীবদ্দশায় দেখা প্লুটোর সর্বশেষ ছবি। কারণ আজ থেকে ২০ বছর আগে নাসা প্লুটো গ্রহের উদ্দেশ্যে একটি মহাকাশযান পাঠিয়েছিল, যার নাম নিউ হরাইজন্স। দীর্ঘ ৯ বছর যাত্রা করার পর সেই মহাকাশযান যখন প্লুটোর কাছে পৌঁছায়, তখন ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু ছবি যা দেখার পর বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান। নাসা তড়িঘড়ি প্লুটোর সমস্ত মিশন ক্যান্সেল করে দেয়। প্রশ্ন হলো কেন? নাসা প্লুটোতে ঠিক কী দেখেছিল যে তারা ঠিক করে নিয়েছে তারা অদূর ভবিষ্যতে প্লুটোতে আর কোনো মহাকাশযান পাঠাবে না? কেন একসময় গ্রহ বলা হলেও প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? প্লুটোর এই ছবিতে ঠিক কী রহস্য লুকিয়ে আছে? এই যে হার্ট শেপ, এই লাল রং, এগুলো আসলে কিসের ইঙ্গিত? আর কেনই বা আমি বললাম যে এটাই হয়তো আমাদের জীবদ্দশায় দেখা প্লুটোর সর্বশেষ ছবি? সৌরমণ্ডলের শেষ প্রান্তে এই গ্রহটির ভেতরে ঠিক কী রহস্য লুকিয়ে আছে? নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সঙ্গে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে আমাদের সৌরমণ্ডলের সবথেকে অপমানিত এবং অবহেলিত গ্রহ প্লুটোকে নিয়ে। আজকের এই ভিডিওতে আপনি প্লুটোর এমন কিছু গল্প, বিজ্ঞান আর রহস্যের ব্যাপারে জানতে পারবেন যার মাধ্যমে আপনাদের এই সৌরমণ্ডল সম্পর্কে ধারণা অনেকটাই বদলে যেতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমরা আমাদের পডকাস্ট চ্যানেল শুরু করেছি, যেখানে আমরা হিস্ট্রি, সায়েন্স, জিওগ্রাফি এবং জিওপলিটিক্স বিভিন্ন বিষয় আলোচনা করি। আপনারা চাইলে আমাদের পডকাস্ট চ্যানেলে যেতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 19 জানুয়ারি 2006 ফ্লোরিডার কেপ কার্নিভাল স্পেস স্টেশন থেকে অ্যাটলাস 5 রকেটের মাধ্যমে লঞ্চ করা হয় নাসার নিউ হরাইজন স্পেসক্রাফট, যার গন্তব্য একসময় যাকে সৌরজগতের নবম গ্রহ বলা হতো, সেই রহস্যময় প্লুটো। এই মহাকাশযানটা এতটাই প্রচণ্ড গতিতে পৃথিবী ছেড়েছিল, যেখানে অ্যাপোলো মিশনের চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল 3 দিন, সেখানে নিউ হরাইজন্স চাঁদের কক্ষপথ পার করে মাত্র 8 ঘন্টা 35 মিনিটে। কিন্তু কেন এত ভয়ঙ্কর গতির প্রয়োজন ছিল? কারণ প্লুটো আমাদের সৌরমণ্ডলের সবথেকে দূরের গ্রহ। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় 590 কোটি কিলোমিটার। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে যেখানে সময় লাগে 8 মিনিট, সেখানে প্লুটোতে আলো পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা। যেখানে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, সেখানে প্লুটোর গড় তাপমাত্রা প্রায় -232 ডিগ্রি সেলসিয়াস। নিউ হরাইজন্স তার গতিকে আরও বাড়ানোর জন্য বৃহস্পতি গ্রহের পাশ থেকে যাওয়ার সময় এই গ্রহের অভিকর্ষ বলকে গুলতির মতো ব্যবহার করে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় গ্র্যাভিটি অ্যাসিস্ট বা মহাকাশের স্লিংশট। আর বলে দেই, বৃহস্পতির এই অভিকর্ষকে কাজে লাগানোর জন্য নিউ হরাইজন্সের যাত্রার সময় 3 বছর কমে গিয়েছিল। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এত কিছুর পরেও প্লুটোর কাছে পৌঁছাতে এই মহাকাশযানটির সময় লেগেছিল 9 বছর। অবশেষে 2015 সালের 14 জুলাই নিউ হরাইজন্স প্লুটোর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যায়। আর সেই ফ্লাইবাইতেই সে পৃথিবীতে পাঠায় প্লুটোর বেশ কিছু ছবি, যা দেখার পরে প্লুটো সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পুরোপুরি বদলে যায়। সেই ছবিগুলো নিয়ে বলার আগে চলুন আগে কথা বলে নেই প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সময়টা 1894। আমেরিকার বোস্টনের এক ধনী বিজনেসম্যান এবং অ্যাস্ট্রোনমি লাভার পার্সিভাল লোয়েল অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফে নিজের একটা অবজারভেটরি তৈরি করেন। এই অবজারভেটরি হচ্ছে গিয়ে মহাকাশে যে তারা রয়েছে সেগুলোকে অবজার্ভ করার জন্য একটা ল্যাবরেটরি। লোয়েলের মাথায় তখন একটাই প্রশ্ন আসছিল যে নেপচুন যে গ্রহটা রয়েছে তার বাইরেও কি অন্য কোনো গ্রহ থাকতে পারে। লোয়েল ধরে নেয় যে নেপচুনের বাইরে একটা গ্রহ আছে এবং সেটাকে তিনি নাম দেন প্ল্যানেট এক্স। লোয়েল এবং তার টিম বহু বছর ধরে রাতের আকাশের বিভিন্ন ছবি তুলতে থাকেন। 1915 সালে তাদের টেলিস্কোপে একটা ছবি ধরা পড়ে, যার মধ্যে প্লুটোও ছিল। কিন্তু তখন না কেউ বুঝতে পারেনি যে এই ছোট্ট আলোর বিন্দুটা আসলে প্লুটো। তারা ভেবেছিল যে এটা হয়তো দূরের কোনো নক্ষত্র। আর এর কারণও কিন্তু প্লুটোর মধ্যেই লুকিয়ে রয়েছে, কারণ প্লুটো আমাদের সৌরজগতের ওয়ান অফ দ্য মোস্ট ব্রাইটেস্ট প্ল্যানেট। শুক্র গ্রহের পরেই প্লুটো সবথেকে বেশি জ্বলজ্বল করে, মানে সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। কিন্তু সেই সময় প্লুটোকে কেউ চিনতেই পারেনি। 1916 সালে পার্সিভাল লোয়েল মারা যান। তার জীবদ্দশায় সেই প্ল্যানেট এক্স অধরাই থেকে যায়।
কিন্তু তাই বলে বিজ্ঞানের অগ্রগতি কিন্তু থেমে থাকেনি। 1929 সালে সেই লোয়েল অবজারভেটরির প্রজেক্টের দায়িত্ব নেন একজন ইয়ং অ্যাস্ট্রোনমার ক্লাইড টমবাগ। এবার টমবাগের কাজ ছিল কিন্তু ভীষণই কঠিন। এবার আজকাল ওই শহরে লাইট পলিউশনের কারণে কিন্তু আমরা আকাশের তারা সেভাবে ভালোভাবে দেখতে পারি না, কিন্তু যারা গ্রামের দিকে থাকেন তারা যদি মেঘহীন রাতে আকাশকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু অগণিত নক্ষত্র গ্রহ দেখতে পাবেন। এই টমবাগ কি করতেন, কয়েকদিনের ব্যবধানে রাতের আকাশের বিভিন্ন ছবি তুলতেন। তারপর সেই ছবিগুলোকে তিনি কম্পেয়ার করে দেখতেন যে কোনো আলোর বিন্দু তার জায়গা বদলাচ্ছে কিনা। এবার আমাদের পৃথিবী থেকে অনেক দূরে যে নক্ষত্রগুলো রয়েছে তাদের জায়গা কিন্তু খুব একটা বেশি বদলায় না, কারণ সেগুলোর ডিস্টেন্স অনেক অনেক বেশি। কিন্তু যে অবজেক্টগুলো আমাদের সৌরজগতের ভেতরে রয়েছে তাদের ক্ষেত্রে কয়েকদিনের ব্যবধানে পজিশন সামান্য হলেও কিন্তু পরিবর্তন হয়। আর এই কাজের জন্য টমবাগ ব্যবহার করতেন ব্লিঙ্ক কম্প্যারেটর নামের একটা যন্ত্র। এই যন্ত্র কি করত, দুটো ফটোগ্রাফিক প্লেটকে দ্রুত পাল্টে পাল্টে দেখাতো। ফলে যে সমস্ত স্টার মানে নক্ষত্রগুলো স্থির থাকতো তাদের মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট হতো না, কিন্তু যে অবজেক্টগুলো মুভমেন্ট করতো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতো সেই জিনিসগুলো চোখের সামনে বারবার করে লাফিয়ে উঠত। তো অবশেষে 18 ফেব্রুয়ারি 1930 সালে টমবাগ লক্ষ্য করেন তার তোলা দুটো ছবিতে একটা ক্ষীণ আলোর বিন্দু নিজের পজিশন বদলাচ্ছে। আর সেই ছবিটাকে বারবার করে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় এটাই হচ্ছে লোয়েলের সেই প্ল্যানেট এক্স। এরপর তো সারা বিশ্ব জুড়ে একেবারে শোরগোল পড়ে যায় যে নেপচুনের বাইরেও একটা নতুন গ্রহ খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেই গ্রহটার নাম কি হবে এটা নিয়ে বিজ্ঞানীরা বেশ চিন্তায় পড়ে যান। অবশেষে সেই লোয়েল অবজারভেটরি সারা বিশ্বের মানুষের কাছে এই গ্রহকে একটা নাম দেওয়ার জন্য প্রস্তাব নিতে শুরু করেন। আর বলে দিই, সে সময় প্রায় 1000 নতুন নাম জমা পড়েছিল এই গ্রহটার জন্য। আর এই সবের মধ্যে সবথেকে হিস্টোরিক্যাল যে নামটা এসেছিল সেটা এসেছিল ইংল্যান্ডের একটি 11 বছরের মেয়ের কাছ থেকে। মেয়েটির নাম ভেনিসিয়া বার্নি। এবার ভেনিসিয়া যখন তার দাদুর কাছ থেকে এই প্ল্যানেটের ডেসক্রিপশন জানতে পারে, সে জানে যে এটা সৌরজগতের অনেক দূরের একটা গ্রহ, এটা অন্ধকারের মধ্যে থাকে, ঠান্ডা একটা প্ল্যানেট। তখন সেই গ্রহের সাথে গ্রিক মাইথোলজির আন্ডারওয়ার্ল্ড দেবতা মানে পাতালের দেবতা প্লুটোর মিল পায়। আর তারপর তারা এই প্লুটো নামটাকেই গ্রহটার জন্য সাজেস্ট করে। তবে প্লুটো নামের মধ্যে আরও একটা কিন্তু সাদৃশ্য রয়েছে। যিনি এই গ্রহটাকে খোঁজার কাজ শুরু করেছিলেন মানে পার্সিভেল লোয়েল, তার নামের ইনিশিয়ালের প্রথম দুটো অক্ষরও কিন্তু এই প্লুটোর সাথে মিলে যায়, পি এবং এল। আর ভেনিসিয়া এই নামটি সাজেস্ট করার জন্য 5 পাউন্ড পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এত ইতিহাস এত সম্মানের পরেও প্লুটো সেই মর্যাদা বেশি দিন ধরে রাখতে পারেনি। 2006 সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মানে IAU ঘোষণা করে প্লুটো কোনো পূর্ণাঙ্গ গ্রহ নয়, প্লুটো একটি ডোয়ার্ফ প্ল্যানেট মানে বামন গ্রহ। এবারে এটা জানতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে IAUর সংজ্ঞা অনুযায়ী কোনো মহাজাগতিক বস্তুকে কখন গ্রহ বলা হবে। তো IAU কোনো একটা অবজেক্টকে গ্রহ বলার জন্য 3টি শর্ত দিয়েছেন। প্রথমত, তাকে অবশ্যই কোনো নক্ষত্রের চারিদিকে প্রদক্ষিণ করতে হবে। দ্বিতীয়ত, সেই অবজেক্টের নিজস্ব একটা ভর থাকতে হবে যাতে সে নিজের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটা গোলাকার আকৃতি নিতে পারে। আর তৃতীয়ত, সেই অবজেক্টের কক্ষপথ পরিষ্কার থাকতে হবে, মানে ওই অবজেক্টের মহাকর্ষ শক্তি এতটাই শক্তিশালী হবে যে তার নিজের কক্ষপথে তার সমান মাপের বা তার থেকে বড় কোনো বস্তু যাতে ঘুরে বেড়াতে না পারে। এবার প্লুটো প্রথম দুটো শর্ত মেনেছিল, মানে সে সূর্যের চারিদিকে ঘোরে প্লাস তার আকার মোটামুটি গোলাকার। কিন্তু প্লুটো তার নিজের কক্ষপথকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারেনি। আর প্লুটোর সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। দেখুন, সৌরজগতের বাকি যে গ্রহগুলো রয়েছে তারা মোটামুটি সূর্যের চারিদিকে প্রায় একই সমতলে ঘোরে এবং তাদের কক্ষপথও প্রায় গোলাকার। কিন্তু প্লুটোর কক্ষপথ অনেক বেশি ডিম্বাকৃতি। এমনকি তার কক্ষপথ সৌরজগতের যে সমতলটা রয়েছে তার সাথে প্রায় 17 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আর ঠিক এই কারণেই প্লুটো মাঝে মাঝে নেপচুনের থেকেও সূর্যের বেশি কাছাকাছি চলে যায়, আবার কখনো কখনো নেপচুন থেকে বহু দূরে চলে যায়। তবে পরিষ্কার করে বলে দেই, এই হেলে থাকার জন্য বা যে ওভাল শেপের কক্ষপথ এর জন্য কিন্তু প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তাকে বাদ দেওয়া হয়েছিল কারণ সে তার যে কক্ষপথ রয়েছে সেটাকে পরিষ্কারভাবে রাখতে পারেনি। এই জিনিসটাকে আরেকটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1992 সালে দুজন অ্যাস্ট্রোনমার ডেভিড জেউইট এবং জেন লু নেপচুনের কক্ষপথের বাইরে এক নতুন ধরনের অবজেক্ট আবিষ্কার করেন এবং এরপর ধীরে ধীরে
পরিষ্কার হয় যে নেপচুনের বাইরে শুধুমাত্র প্লুটো একা ঘুরে বেড়াচ্ছে না, সেখানে রয়েছে অসংখ্য বরফ, পাথর এবং ধুলোর এক বিশাল অঞ্চল, যাকে বলা হয় কাইপার বেল্ট। আর এই কাইপার বেল্টের মধ্যে প্লুটোর মতো বা প্লুটোর থেকে বড়, তার থেকে ছোট এরকম বহু বস্তু রয়েছে। ইভেন এই কাইপার বেল্টের মধ্যেই 2005 সালে মাইক ব্রাউন এরিস নামে একটি অবজেক্ট খুঁজে পায়। আর জানলে আশ্চর্য হবেন, এই অবজেক্টটার কাছেও প্লুটোর মতো একটা উপগ্রহ ছিল। আর এরপরেই বিজ্ঞানীরা না একটা কনফিউশনের মধ্যে পড়ে যান যে প্লুটোকে যদি আমরা গ্রহ বলি তাহলে তো এরিসও একটা গ্রহ, এবং এরিসের মতো কাইপার বেল্টে তো আরও বহু অবজেক্ট রয়েছে, তাহলে তাদেরকেও গ্রহ বলতে হয়। সেক্ষেত্রে আমাদের সৌরমণ্ডলে 9টা নয়, বরং কয়েক ডজন গ্রহ থাকতে পারে। আর এরপর থেকেই বিজ্ঞানীরা গ্রহের সংজ্ঞায় একটু পরিবর্তন আনেন। তারা বলেন যে এবার থেকে সৌরজগতে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টা হলো পূর্ণাঙ্গ গ্রহ। কারণ তারা সূর্যের চারপাশে ঘোরে, তাদের আকার গোলাকার এবং তাদের কক্ষপথের আশেপাশটাও তারা পরিষ্কার করে ফেলেছে। এবার যেহেতু প্লুটো 3য় নম্বর শর্তটা মানতে পারেনি এবং কাইপার বেল্টে প্লুটোর মতো আরও এমন অবজেক্ট রয়েছে, তাই এগুলোকে নাম দেওয়া হয় বামন গ্রহ। মানে গ্রহের মতো, কিন্তু পুরোপুরি গ্রহ নয়। আর এই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম না যে নাসা প্লুটোতে একটি মহাকাশযান পাঠিয়েছিল, এর জন্য কিন্তু বিজ্ঞানীদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, ইভেন লবিংও হয়েছিল রীতিমতো। সেই গল্প না হয় অন্য একদিন বলবো। চলুন এবার জেনে নেওয়া যাক যে নাসা প্লুটোতে ঠিক কী দেখেছিল। নাসার বিজ্ঞানীরা প্লুটোর ছবিগুলোতে প্রথম যে জিনিসটি লক্ষ্য করেন সেটা হলো প্লুটোর বুকের উপরে থাকা একটা বিশাল হার্ট শেপড অঞ্চল। দূর থেকে দেখলে মনে হয় যেন সৌরজগতের শেষ প্রান্তে এই ছোট্ট বরফে ঢাকা জগৎটা নিজের বুকের উপরে একটা হৃদয় এঁকে রেখেছে। বিজ্ঞানীরা হার্ট শেপড এই রিজনটির নাম দেন টমবাগ রেজিও। আর এই যে বাম দিকের উজ্জ্বল মসৃণ ও চ্যাপ্টা অংশটি দেখতে পাচ্ছেন, এটির নাম দেওয়া হয় স্পুটনিক প্ল্যানিশিয়া। এবার প্লুটোর ছবিতে ভালো করে দেখুন, প্লুটোর পৃষ্ঠের বাকি অংশে অসংখ্য গর্ত, ফাটল, পাহাড় রয়েছে, পুরনো অনেক ক্ষতচিহ্ন রয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্লুটোর বাকি পৃষ্ঠে যেখানে অসংখ্য গর্ত, পাহাড়, ফাটল, পুরনো ক্ষতচিহ্ন দেখা যায়, সেখানে স্পুটনিক প্ল্যানিশিয়া প্রায় একেবারে মসৃণ। বিজ্ঞানীদের ধারণা এই অঞ্চলটা তুলনামূলক ইয়ং, মানে তরুণ। কারণ কয়েক কোটি বছর ধরে এইভাবে যদি একটা গ্রহ নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকে, তাহলে তার উপরে অসংখ্য উল্কাপিণ্ডের আঘাত বা ক্রেটার থাকার কথা ছিল, কিন্তু সেখানে ক্রেটার প্রায় নেই বললেই চলে। আর এখান থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন প্লুটো কোনো মৃত জমে যাওয়া নিষ্ক্রিয় বরফের পাথর নয়, এর ভেতরে প্রতিনিয়ত কিছু ঘটে চলেছে। নিউ হরাইজন্স যখন হৃৎপিণ্ডের মতো এই অংশটাকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখন দেখা যায় এই মসৃণ বরফের মাঠ আসলে একেবারেই মসৃণ নয়। এই গোটা অঞ্চলে প্রচুর পরিমাণে পলিগোনাল কাঠামো রয়েছে, মানে 5 বা 7 কোণা বিশিষ্ট বিশাল বিশাল সেলের মতো নকশা। কিন্তু এগুলো কে বা কারা তৈরি করলো? এই জিনিসগুলোকে দূর থেকে দেখলে মনে হয় অনেকটা শুকিয়ে যাওয়া কাদার ফাটলের মতো, কিন্তু প্লুটোতে কোনো কাদাও নেই। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বরফ। আপনারা লিকুইড নাইট্রোজেন অনেকেই দেখেছেন, কিন্তু প্লুটোতে তাপমাত্রা এতটাই কম যে সেখানে নাইট্রোজেনের এরকম বরফ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন যে প্লুটোর ভেতরে যে কোর রয়েছে, সেই কোর এখনও গরম রয়েছে, এবং সেই কোর থেকে যে সামান্য তাপ বাইরে বেরিয়ে আসে, তার কারণে নাইট্রোজেন বরফ ধীরে ধীরে উপরে উঠে আসে। এরপর উপরে এসে ঠান্ডা হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় কনভেকশন। সহজ ভাষায় বলতে গেলে প্লুটোর বুকের উপরে থাকা নাইট্রোজেনের বরফ অত্যন্ত ধীরে ধীরে স্রোতের মতো নড়াচড়া করছে। এগুলো এতটাই ধীরে হয় যে মানুষের সাধারণ চোখে ধরা পড়বে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সেই নড়াচড়াই তৈরি করেছে এই পলিগোনাল প্যাটার্নগুলোকে। আবার আপনারা এই জায়গাটি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন অনেকটা সমুদ্রের পাড়ে কাঁকড়ারা যেভাবে ডিম পাড়ার জন্য গর্ত তৈরি করে, সেই রকম আকৃতি। তাহলে কি প্লুটো গ্রহে কোনো এলিয়েন আছে? প্লুটোতে কোনো এলিয়েনের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে এই জিনিসগুলো আসলে কি? দেখুন, প্লুটোর যে তীব্র ঠান্ডা, ক্ষীণ সূর্যের আলো এবং পাতলা বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেনের বরফের কিছু অংশ ধীরে ধীরে গ্যাসে পরিণত হয়। ফলে বরফের মাঠে তৈরি হয়
ছোট ছোট পিট বা গর্ত। দেখে মনে হয় যেন প্লুটোর বরফে ঢাকা বুকের উপরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্মকে গর্ত করে দিয়েছে, আর কাকড়ার বাসার মতোই গর্তগুলো তারই ফল। বিজ্ঞানীদের ধারণা, আজ থেকে কয়েক কোটি বছর আগে হয়তো প্লুটোর বুকে কোনো বিশাল মহাজাগতিক বস্তু আছড়ে পড়েছিল। সেই আঘাতেই তৈরি হয়েছিল এক বিশাল বড় খাঁজ, একটা গভীর ক্ষত। পরে সেই ক্ষতের ভেতরেই জমা হতে থাকে নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড এবং মিথেনের বরফ। সময় যেতে যেতে সেই বরফের সমুদ্রই আজকের স্পুটনিক প্ল্যানেশিয়া তৈরি করেছে। এবার বলে দেই, আমাদের পৃথিবীর যেমন একটি উপগ্রহ রয়েছে চাঁদ, তেমনি প্লুটোরও একটি উপগ্রহ আছে যার নাম হচ্ছে শ্যারন। এই শ্যারনের সাথে প্লুটোর একটি অদ্ভুত সম্পর্ক রয়েছে। দেখুন, আমাদের পৃথিবীর তুলনায় চাঁদ কিন্তু অনেকটাই ছোট, যে কারণে পৃথিবীর অভিকর্ষ বল চাঁদের উপরে বেশি প্রভাব ফেলে। এর কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, মানে আমরা সবসময় চাঁদের একটা দিকই দেখতে পাই। মানে যখন সে পৃথিবীর চারিদিকে ঘুরছে তার ওই অংশটাকেই আমরা সবসময় দেখি। কিন্তু প্লুটোর আকার যেহেতু ছোট এবং তার উপগ্রহের আকার প্রায় প্লুটোর সমান, এই কারণে প্লুটোর অভিকর্ষ শক্তি শ্যারনের উপর ভালোভাবে কাজ করে না। শ্যারন প্লুটোর চারিদিকে নয়, বরং একটা কাল্পনিক ভর কেন্দ্রের চারিদিকে ঘোরে। এমনকি শ্যারনের পাশাপাশি প্লুটো এই কেন্দ্রটির চারিদিকে ঘুরতে থাকে। আর শ্যারন যেমন প্লুটোর দিকে টাইডালি লকড, মানে সবসময় শ্যারনের একটা অংশই প্লুটো থেকে দেখা যায়, তেমনই শ্যারন থেকেও কিন্তু প্লুটোর একটাই অংশ দেখা যায়, মানে প্লুটো কিন্তু নিজের অ্যাক্সিসে ঘোরে না। এর ফলে আপনি যদি কখনো প্লুটোতে যান, প্লুটোর অপর প্রান্তে যদি আপনি থাকেন, আপনি কখনোই শ্যারনকে দেখতেই পাবেন না। আবার যদি প্লুটোর আপনি এই প্রান্তে আসেন, তাহলে আপনি সবসময় শ্যারনকে আকাশে দেখতে পাবেন। বিজ্ঞানীদের আরও একটি ধারণা রয়েছে, প্লুটোর এই যে মোটা আস্তরণ রয়েছে, হয়তো এই আস্তরণের নিচে এক গভীর তরল জলের সাগর রয়েছে, যার গভীরতা আমাদের পৃথিবীর মারিয়ানা ট্রেঞ্চের থেকেও অনেক বেশি হতে পারে। এবার এমন নয় যে নিউ হরাইজন্স প্লুটোতে জলের সন্ধান পেয়েছে, তা নয়। প্লুটোর আকৃতি দেখে বিজ্ঞানীরা এটি ধারণা করেছেন। এবার প্লুটোর আরও একটি রহস্যময় অংশ হচ্ছে প্লুটোর লালচে রং। প্লুটো যদি বরফই ঢাকা হয় তাহলে তার রং সাদা হওয়ার কথা ছিল, কিন্তু নিউ হরাইজন্সের ছবিতে প্লুটোর কিছু অংশ লালচে এবং বাদামি রঙের, এমনকি কিছু কিছু অংশ কালচেও দেখায়। আর এর কারণ হচ্ছে প্লুটোর যে বায়ুমণ্ডল রয়েছে সেটা ভীষণই পাতলা। প্লুটোর বায়ুমণ্ডলে আছে প্রধানত নাইট্রোজেন এবং এর সঙ্গে রয়েছে মিথেন এবং কার্বন মনোক্সাইড। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এই মিথেন আর নাইট্রোজেনের সঙ্গে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, আর এর ফলে এক ধরনের জটিল অর্গানিক মলিকিউল সৃষ্টি হয়, বিজ্ঞানীরা যাকে বলেন থলিন। আর এই থলিনের রং লালচে বাদামি। সময় যেতে যেতে এই থলিন প্লুটোর পৃষ্ঠে তার কিছু অঞ্চলকে লালচে এবং অন্ধকার করে তোলে, বিশেষ করে প্লুটোর ডার্ক রিজিয়নে। আবার আপনি খেয়াল করে দেখবেন প্লুটোর যে উপগ্রহ রয়েছে শ্যারন, তার উত্তর মেরুতেও এই লালচে দাগ রয়েছে। বিজ্ঞানীদের ধারণা প্লুটোর অ্যাটমসফিয়ার থেকে কিছু মিথেন বেরিয়ে শ্যারনের দিকে চলে যায়। মানে প্লুটো শুধুমাত্র নিজের গায়ে লাল রং মাখেনি, সে তার বন্ধু, তার সঙ্গী শ্যারনকেও লাল রঙে রাঙিয়ে দিয়েছে। তবে নিউ হরাইজন্স কিন্তু প্লুটো পর্যন্তই থেমে থাকেনি। প্লুটো ফ্লাইবাই শেষ করার পর এই মহাকাশযানটি এগিয়ে যায় কাইপার বেল্টের আরও গভীরে, কারণ বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন সৌরজগতের জন্মের সময়কার সবচেয়ে প্রাচীন বস্তুগুলো দেখতে আসলে কেমন। আর সেখানেই নিউ হরাইজন্স খুঁজে পেয়েছে অ্যারোকথ নামের এক ভাসমান বরফের জগৎ। এই কাইপার বেল্ট নিয়ে না হয় অন্য একদিন আলোচনা হবে, কিন্তু এই প্লুটোর মধ্যেও কিন্তু এক অদ্ভুত ফিলোসফি লুকিয়ে রয়েছে। পৃথিবীর মানুষ একদিন তাকে গ্রহ বলেছে, আবার একদিন তাকে গ্রহের তালিকা থেকে বাদও দিয়েছে। তাকে নিয়ে আলোচনা হয়েছে, তাকে নিয়ে সমালোচনা হয়েছে, তার নাম বদলেছে, পরিচয় বদলেছে, কিন্তু তাতে কি প্লুটো নিজের পথ বদলে ফেলেছে? 500 কোটি কিলোমিটার দূরে বসে প্লুটো কখনো রাগ করে বলেনি যে পৃথিবীর মানুষ আমাকে কি বলল, সেই অভিমানে আমি সূর্যের চারপাশে ঘুরব না। সে আজও নিজের মতোই ঘুরে চলেছে, নিজের কক্ষপথে, নিজের গতিতে, নিজের রহস্যে। আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। জীবনে যতই বাধা আসুক, যতই সমালোচনা আসুক, যতই ক্রিটিসিজম আসুক, নিজের কক্ষপথ কখনো ছাড়বেন না। তো কেমন লাগলো প্লুটোর এই কাহিনী? ও হ্যাঁ, আর একটা কথা, নাসা কেন প্লুটোতে আর কোনো মহাকাশযান পাঠাবে না, এর পেছনে বলা হয় যে নাসা আগে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা বা শনির উপগ্রহ টাইটানে ফোকাস করছে, কারণ এই উপগ্রহগুলোতে জীবনের সন্ধান পাওয়ার চান্স প্লুটোর থেকে অনেক বেশি। তাই হয়তো অদূর ভবিষ্যতে বা খুব শীঘ্রই
নাসা বা অন্য কোনো স্পেস এজেন্সি প্লুটোর উদ্দেশ্যে কোনো মিশন করবে না। তবে নাসা আজকের দিনে গভীর সমুদ্রে কিছু একটা খুঁজছে। তারা যদি এই জিনিসটা সফল হয় তাহলে হতে পারে বৃহস্পতির কোনো উপগ্রহ বা শনির উপগ্রহে জীবনের সন্ধান পাওয়া যেতে পারে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।